আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করব। একটা কথা বলে রাখি, এই চ্যাপ্টারটা আসলে কৃষি উৎসের জন্য তেমন ইম্পর্টেন্ট না। আসলে আসতে পারে, কিছু সিলেক্টেড টপিক আছে, ওগুলা পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে, বুঝতে পারছো? যতবার কৃষি উচ্চ পরীক্ষা হয়েছে তার মধ্যে মাত্র একবার আসছে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন, বুঝতে পারছো? তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, একটু দাঁড়াও। প্রথম প্রশ্নটা দেখো, এখানে বলছে যে একটি গ্রহের ব্যাসার্ধ 6000 কিলোমিটার, উহার পৃষ্ঠদেশে জি এর মান 10.08 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জি এর মান মানে জি আপ 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, বুঝতে পারছো? তার মানে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে জি এর মানটা এত হয়েছে, ওই উচ্চতাটা বের করতে বলছে। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে জি আপ ইকুয়াল জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ অল স্কোয়ার, রাইট? হ্যাঁ, এখন জি আপ কত দেয়া আছে বলো? জি আপ দেয়া আছে 7, আর পৃষ্ঠা জি এর মান কত? 10.08, আর এই যে স্কোয়ারটা এই পাশে এনে রুট করে দিব। আর এখানে তোমার থাকতেছে ব্যাসার্ধ কত? 6000 কিলোমিটার। 6000 ডিভাইডেড বাই 6000 প্লাস এই যে এইচটা, এটা আমাদের বের করতে হবে। এখন দেখো, এই যে ক্যালকুলেশনটা এখানে কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, কিন্তু আমাদের এটা হ্যান্ড ক্যালকুলেশনই করতে হবে, কারণ এটা একটি 22-23 আসা প্রশ্ন। দেখো, এই জিনিসটাকে আমি 10 যদি ধরে নিই, 10.08কে আমি 10 ধরে নিই, তাহলে ভাগ করলে কি হইতো? 0.7 হইতো, তাই না? তো 0.7 হইতো, বাট এটা তো 10 থেকে বেশি। তো 10 থেকে বেশি দিয়ে যদি আমি ভাগ করি, তো ভাগফলটা 0.7 থেকে কম আসবে। তো 0.7 থেকে কম এমন একটা কিছু ধরতে হবে যেটার বর্গমূল আমরা বের করতে পারবো। তো 0.7 এর নিচে ওই সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি 0.64। 0.64কে আমরা সহজে বর্গমূল করতে পারবো, তাই না? তো এখানে তোমার থাকতেছে 6000 ডিভাইডেড বাই 6000 প্লাস এইচ। ওকে, তো এখানে তোমার থাকতেছে 0.8, তোমার 0.64 এর বর্গমূল হচ্ছে 0.8 ইন্টু এইটা এই পাশে গুণ করে দিব 6000 প্লাস এইচ ইকুয়াল টু 6000। ওকে, এবার গুণ করো তো, এটার সাথে একবার গুণ করবা, এটার সাথে একবার এটা গুণ করবা, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে? দশমিক দিয়ে একটা শূন্য কাটা যাবে, 6টা 48 আর 2টা শূন্য থাকবে, 4800 প্লাস 0.8 ইন্টু এইচ ইকুয়াল টু 6000। এখন 6000 থেকে এটা যদি বিয়োগ করে দাও, তাহলে তোমার থাকতেছে 1200। 0.8 এইচ ইকুয়াল টু 1200, আর এইচ ইকুয়াল টু হবে 1200 ডিভাইড বাই 0.8। তো এই দশমিকটা কাটার কারণে এখানে একটা শূন্য এক্সট্রা চলে আসবে। যদি 4 দিয়ে কাটো, এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 3, 3টা 0। ওকে, আবার 2 দিয়ে কাটো, আমার থাকতেছে এখানে 1500 মিটার। এখন দেখো, অপশনে কিন্তু 1500 নাই। কেন নাই? কারণ ঝামেলাটা তুমি এখানে করে ফেলছো। এখানে তুমি অ্যাকুরেট ভ্যালুটা নাও নাই, এখানে তুমি অ্যাজাম্পশন করছো। এই জন্য তোমার আনসারটা 1500 এর কাছাকাছি কিছু একটা হবে। তো এখানে 1500 এর কাছাকাছি কোনটা আছে? 2টা আছে, এইটা আছে, এইটা আছে, রাইট? সো বেশি কাছে কোনটা? এইটা। সো এইটা আনসার। ওকে, তো পরীক্ষায় যখন এরকম প্রশ্ন দেখবা, তখন তোমার কাজ হচ্ছে এটা স্কিপ করা। যদি তোমার হাতে অনেক সময় থাকে সব প্রশ্ন সলভ করে আসার পর, তখন তুমি এগুলো ধরবা, বুঝতে পারছো? তো নেক্সটে যাই। ওকে, একটি গ্রহে মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক। সো ওই গ্রহের মুক্তিবেগটা পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। ওকে, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। ওই গ্রহে জি এর মান কত? দেখো, মুক্তিবেগের সূত্রটা কি? মুক্তিবেগের সূত্র হচ্ছে ভি ইকুয়াল √2 GR। যেহেতু দুইটা গ্রহের মধ্যে সম্পর্ক স্থাপন করব, তাহলে আমরা ধ্রুবকটাকে তুলে দিয়ে আমরা সমানুপাতিক আনি। তো √GR থাকলো, 2 কেন থাকলো না? এটা ধ্রুবক। ওকে, তো এখন এটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারি, VA2 ডিভাইডেড বাই VE1 লিখতে পারি ইকুয়াল টু √G2 ডিভাইডেড বাই G1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1। ওকে, এখন এই 2 কোনগুলা আর 1 কোনগুলা? 2 ধরে নিব, যে গ্রহের জি বের করতে বলছে ওই গ্রহের ক্ষেত্রে আমরা সবগুলোকে 2 ধরে নিচ্ছি, আর পৃথিবীর ক্ষেত্রে 1 ধরে নিচ্ছি। ওকে, তো এইটাকে এবার সেন স্কোয়ার করে দিব। তার আগে আমরা যেটা করব, দেখো, পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক ওই গ্রহে মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক। সো V2 ইকুয়াল হাফ অফ V1 লিখতে পারি কিনা? হাফ অফ V1 লিখতে পারি ডিভাইডেড বাই VE1। সো VE1 কাটা যাবে, রাইট? এখানে তোমার থাকতেছে √G2 ডিভাইডেড বাই G1। এটাকে কিছু করবো না, কিন্তু R2টাকে সাইজ করব। দেখো, ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক।
তার মানে R2 ইকুয়াল লিখতে পারি হাফ অফ R1 ডিভাইডেড বাই R1, R1 কাটা যাবে। এখন এই যে রুটটা এটাকে স্কোয়ার করে দেবো এই পাশে, তাহলে এখানে তোমার থাকতেছে 1/4। এখন এখানে তো আর রুট থাকবে না, এখানে তোমার হাফ আছে, এই হাফটা এই পাশে আসলে 2 হয়ে যাবে। এখানে থাকতেছে G2 বাই G1, এখানে তোমার থাকতেছে হাফ, সো হাফ ইন্টু G1 ইকুয়াল টু G2। ওকে, সো হাফ ইন্টু 9.8 ইকুয়াল টু G2, রাইট? সো এখানে তোমার থাকতেছে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আনসার হচ্ছে, আশা করি বুঝতে পেরেছ। ভূকেন্দ্র থেকে 8000 কিলোমিটার দূরে অবস্থান করে এরূপ একটি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে কি বেগে ঘুরতে হবে? ওকে, স্যাটেলাইটের ম্যাথ, স্যাটেলাইটের বেগ বের করতে বলছে। তো স্যাটেলাইটের বেগের সূত্র কি? v ইকুয়াল অফ রুট ওভার অফ gm ডিভাইডেড বাই r প্লাস h। এখন দেখো এই যে আর এটা কি? আর হচ্ছে তোমার ব্যাসার্ধ, h কি? h হচ্ছে পৃষ্ঠ হতে যত উচ্চতায় স্যাটেলাইটটা আছে, তাই না? তো এখন এখানে যে দূরত্বটা দেয়া আছে এটা কিন্তু ভূকেন্দ্র থেকে দেয়া আছে, তাই না? ভূকেন্দ্র থেকে দেয়া আছে, তার মানে r প্লাস h ইকুয়াল দেয়া আছে 8000 কিলোমিটার। এখন তুমি ভ্যালু বসাও। g এর ভ্যালু আমরা কত জানি? g এর ভ্যালু জানি হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 ইন্টু m কত? 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই r প্লাস h কত? 8000 কিলোমিটার আছে, এটাকে আমরা মিটারে নিয়ে যাব, মিটারে নিতে 10 কিউব দিয়ে গুণ করা লাগবে। এখন এইটা আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে হবে না, এটার জন্য আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে। দেখো প্রশ্নটা আসছে 12-13-তে, তার মানে তখন ক্যালকুলেটর ইউজ করা যাইতো, তাহলে তুমি এটা ক্যালকুলেটর ইউজ করে ফেলো। কত আসে দেখো, তো তোমার আনসারটা আসে 7074.42। ওকে, সো আনসারটা হচ্ছে সি, কাছাকাছি চলে গেছে, তার মানে এটাই হচ্ছে আনসার। এরপরে আসো, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। তার মানে ভরটা পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। ওকে, আর পৃথিবীর যে ব্যাসার্ধ এটা চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। এখন পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ভর না ওজন, ওকে, ওজন 648 নিউটন। লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবেটা পরে থাক, আমরা আগে বের করব চাঁদে গেলে ওজনটা কত হবে। ওকে, দেখো ওজন সমান আমরা লিখতে পারি mg, এটা সমান আমরা লিখতে পারি f, তাই না? এখন f এর সূত্র আমরা কি জানি? m বাই r স্কোয়ার। তো যেহেতু দুইটা জিনিসের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব, তাহলে আমরা এখানে সমানুপাতিক আনবো। এখন এখানে ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে এইটা, এই যে জি, তাই না? তো জিটা আমাদের লাগবে না। তারপরে আরেকটা ধ্রুবক আছে, সেটা হচ্ছে ওই লোকের ভরটা কি চাঁদে গেলে চেঞ্জ হবে না? ওজন চেঞ্জ হবে কিন্তু ভর চেঞ্জ হবে না। তার মানে ভর আর এই জি এরা হচ্ছে ধ্রুবক, তার মানে ধ্রুবকটাকে আমরা সরাই দিলাম, এখানে থাকতেছে m বাই r স্কোয়ার। এখন তোমাকে আমি দিলাম f2 ডিভাইডেড বাই f1 আকারে, আবার m2 ডিভাইডেড বাই m1 আকারে, কিন্তু r এর বেলায় r1 ডিভাইডেড বাই r2 অল স্কোয়ার আকারে। কেন? কারণ এটা ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো? এখন 2টা ধরে নিলাম চাঁদের ক্ষেত্রে, সবগুলো 2 চাঁদের ক্ষেত্রে, 1 গুলা পৃথিবীর ক্ষেত্রে। এখন f2 আমাদের f2 বের করতে হবে, f2 ডিভাইডেড বাই f1টা এখানেই থাকা আপাতত, m2 ডিভাইডেড বাই m1। এখন পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তার মানে m1 ইকুয়াল আমরা লিখতে পারি 81 ইন্টু m2, উপরে তো m2 আসেই। আবার পৃথিবীর যে ব্যাসার্ধ এটা চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, 1 ধরে নিছি পৃথিবীকে, তাই না? তো পৃথিবীর যে ব্যাসার্ধ ওটা চাঁদের মানে r2 এর 4 গুণ, তাহলে এটাকে লিখতে পারি 4r1 ডিভাইডেড বাই r2, সরি 4 অফ r2 ডিভাইডেড বাই r2, এটার আবার স্কোয়ার। ওকে, অলরাইট। এখন f2 ইকুয়াল টু এখানে কি থাকে? m2 কাটা, r2 কাটা, এখানে তোমার থাকতেছে 1/81 ইন্টু 4 সেটার স্কোয়ার মানে 16। এবার এই যে f1টা এই পাশে নিয়ে যাব, f1 এর ভ্যালু কত দেয়া আছে? 648। পৃথিবীতে যে ওজন সেটা দেয়া আছে। ওকে, এখন কাটাকাটি করতে হবে, সো 9 দিয়ে কাটবো আমরা। এখানে থাকতেছে 9 9 81, 648 কে যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে এখানে থাকে 7 9 63, এখানে 1 8, তার মানে 2, সো এখানে তোমার থাকতেছে 72। আবার 9 দিয়ে কাটা যায়, 9 কে 9,
তোমার এখানে থাকতেছে 8। তাহলে এবার গুণ করো, 6টা 48, 6 থেকে 4, 8 কে 8, 4 12। ওকে, 128 নিউটন, এটা হচ্ছে চাঁদে ওজন। ওকে, এখন তোমাকে চাঁদের ওজনটা বের করতে বলে নাই, তোমাকে বলছে চাঁদে ওজন কতটুকু হারাবে। এটা আমরা কিভাবে বের করতে পারি? F1 - F2 করলেই তো আমরা হয়ে যাবে, তাই না? F1 কত দেয়া আছে বলো? F1 দেয়া আছে হচ্ছে 648 মাইনাস 128 নিউটন, রাইট? তাহলে 88042, এখানে তোমার থাকতেছে 520, সো 520 নিউটন। সো আনসার হচ্ছে বি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ও আল্লাহ, এটা এত ছোট হয়ে গেছে কেন? দুঃখিত, দাঁড়াও আমি ঠিক করি। ওকে, আশা করি দেখতে পাচ্ছ। তো এখানে তোমার যেটা বলছে সেটা হচ্ছে কোনটি কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তন কালের মধ্যে সম্পর্ক। ওকে, উচ্চতা ও আবর্তন কালের যে তোমার সূত্র সেটা হচ্ছে H = gmt² 4π², এটার হচ্ছে উপরে 1/3 থাকবে মাইনাস আর। ওকে, এটা হচ্ছে সূত্র। তো এটা কই আছে? এটা বাদ, এটা যেহেতু এখানে তোমার মাইনাস আছে, ইনভার্স আছে, এটাও বাদ কারণ হাফ আছে, এটা বাদ কারণ 1/√3, আচ্ছা এটাও বাদ। এখানে মনে হয় ব্ল্যাঙ্ক, বা আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে 1/3 হইলে এটা হচ্ছে আনসার হইতো, বুঝতে পারছো? এখানে যদি 3 হয় তাহলে এটা আনসার, আর যদি না হয় তার মানে এটা ব্ল্যাঙ্ক। মূল সূত্র হচ্ছে এইটা। তারপর আসো, একটি বস্তির উপগ্রহের আবর্তন কাল কত? এটা হচ্ছে 24 ঘন্টা। ওকে, এরপর পৃথিবী ও শুক্র গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে 365 এবং 224 দিন লাগে। সূর্য হতে গ্রহ দুটির দূরত্বের অনুপাত কত? এখানে কেপলারের থার্ড ল ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি T² সমানুপাতিক আর কিউব, মানে তোমার যে পর্যায়কাল সেটা আর স্কোয়ার ইকুয়াল টু সমানুপাতিক ব্যাসার্ধের কিউব। ওকে, তো আমাদের যেটা বের করতে বলছে দূরত্বের অনুপাত বের করতে বলছে। পৃথিবী ও শুক্রের তোমার পর্যায়কালের অনুপাত দেয়া আছে। তো পৃথিবীকে আমরা উপরে রাখি TE/T ফ্রাইডে, মানে তোমার শুক্র স্কোয়ার সমানুপাতিকটা উঠে আমরা অনুপাত আকারে লিখবো, আর E/RF এইটার কিউব। ওকে, তো আমাদের বের করতে হবে কি? দূরত্বের অনুপাত বের করতে হবে। সো RE/RF ইকুয়াল টু TE/TF, এই 3টা এই পাশে নিয়ে আসবো, এরকম হয়ে যাবে জিনিসটা। তো এটা আমাদের কত দেয়া আছে? 365/224। এটাকে ক্যালকুলেটরে এখন হিসাব করতে হবে, কারণ এটা তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা না। সো এটার আনসারটা আসতেছে 1.38:1। ওকে, দেখো এখানে কই আছে? সি হচ্ছে আনসার। এরপর কেপলারের তৃতীয় সূত্রের অপর নাম হচ্ছে আবর্তনকালের সূত্র। এরপর বৃহস্পতি গ্রহের ভর এত 1.9 × 10⁻27 কেজি এবং ব্যাসার্ধ 7 × 10⁻7 মিটার। মুক্তিবেগ কত? সো মুক্তিবেগের ভ্যালুটা আমাদের বের করতে হবে। মুক্তিবেগের ক্ষেত্রে আমাদের কি দেয়া আছে? দেখো m দেয়া আছে, আবার r দেয়া আছে। এক্ষেত্রে আমাদের যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হচ্ছে √2gm/r। ওকে, সো 2 × ধ্রুবকটার ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻11 ইন্টু বৃহস্পতির ভর কত? 1.9 × 10⁻27 ডিভাইডেড বাই কত দেয়া আছে? ব্যাসার্ধ 7 × 10⁻7। ওকে, ক্যালকুলেট করো। সো ক্যালকুলেশন করে আমরা যেটা আনসার পাইছি সেটা হচ্ছে 6.01 × 10⁻4 মিটার/সেকেন্ড। তো দেখো এটা কই আছে? আনসার হচ্ছে এ। এরপর আসো, মঙ্গল গ্রহের ব্যাস, আচ্ছা কি চাইছে? মুক্তিবেগ চাইছে। কি দেয়া আছে? ব্যাস দেয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেয়া আছে, তার মানে কোনটা ইউজ করবো? V = √2gr। এরকম করে অ্যাপ্রোচ করবা পরীক্ষার হলে, বুঝতে পারছো? তাহলে তোমার তাড়াতাড়ি হবে। তুমি পুরো প্রশ্নটা পড়বা, তারপর ভাববা কোন সূত্র ইউজ করবা, এটা একটু দেরি হয়ে যায় না? তার চেয়ে বেশি লাস্টে দেখবা কি চাইছে, কি দেয়া আছে, তারপর ওই অনুযায়ী ম্যাথ করা শুরু করবা। দেখো 2 × g কত? g হচ্ছে 3.8, আর কত? আর হচ্ছে তোমার দেখো ব্যাস দেয়া আছে, তো লাগবে কি? ব্যাসার্ধ। তো ব্যাস যদি 6000 হয়, ব্যাসার্ধ হবে 3000 ইন্টু এটাকে আমাদের মিটারে নিতে হবে, সো কিউব 10 কিউব। এখন এটাকে
ক্যালকুলেটর বসাও, যেটা আসবে ওইটা আনসার। 2 ইন্টু 3.8 ইন্টু 3000 ইন্টু 10 কিউব। ওকে, আনসার হচ্ছে 4774 মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিলোমিটার নেই তাহলে আসবে 4.77 কিলোমিটার পার সেকেন্ড। আনসার কি? বি। ইউরেনাস কত সময়ে সূর্যকে একবার প্রদক্ষিণ করে? এটা হচ্ছে ডি, আনসার 84 বছর। কিন্তু এগুলো এখন আসবে না, সো এটা স্কিপ করতে পারো। মহাকর্ষ প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ই সমানুপাত ই ইকুয়াল মাইনাস ডিভি বাই ডিআর। আর ভি সমান কি লিখতে পারো? মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডি আর। ওকে, সো এখানে যেহেতু অপশনগুলোতে এটা দেয়া আছে, তো আনসার হচ্ছে ই ইকুয়াল মাইনাস ডিভি বাই ডি। এটা আসলে ডিভি বাই ডি আর না, এটা হচ্ছে মাইনাস ডিডিআর অফ ভি। ওকে, পৃথিবীতে মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড। ওকে, পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এগুলো অনেক ইজি। পরের কোয়েশ্চেনটা দেখো, এখানে বলছে মঙ্গল গ্রহের ব্যাস দেয়া আছে 6600 কিলোমিটার, 6600 কিলোমিটার, এবং অভিকর্ষ ত্বরণের গড় মান হচ্ছে 3.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটি রকেটের মুক্তিবেগ কত? মুক্তিবেগ দেখবা লাস্টে, তারপর দেখবা কি কি দেয়া আছে, তারপর ফর্মুলা বসাবা ভি ইকুয়াল অফ √2 জি আর, √2 ইন্টু জি কত? 3.6, আর কত? আর হচ্ছে তোমার দেখো ব্যাস দেয়া আছে 6600, তাহলে ব্যাসের হবে 3300 কিলোমিটার। তো 3300 ইন্টু এটাকে আমাদের মিটারে নিতে হবে, 10 কিউবে নিলাম। তো আনসারটা যদি আমি হিসাব করি, তোমার আসবে ক্যালকুলেট করে 2 ইন্টু 3.6 ইন্টু 3300 ইন্টু 10 কিউব। আনসার আসে 4874। দেখো এটা পাওয়ার আকারে আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 480.74 মিটার পার সেকেন্ড। ওকে, সো আনসার দেখো কোনটার সাথে মিলে, এই দুইটা কাছাকাছি, বাট এখানে যেহেতু 7 আমরা পাইছি, তার মানে আনসার হচ্ছে বি। অলরাইট, নেক্সটে যাই। পৃথিবীর চতুর্দিকে ব্যাসার্ধের কক্ষপথে ভি বেগে একটি উপগ্রহ ঘুরছে। কক্ষপথের ব্যাসার্ধ 1% কমালে, ব্যাসার্ধ 1% কমাইছে, গতি শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো এইটা কমাইলে এটা বৃদ্ধি পাবে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? সূত্রটা কি? স্যাটেলাইটের বেগের যে সূত্র, সেটা হচ্ছে √of জিএম বাই আর প্লাস এইচ, জিএম বাই আর, তাই না? জিএম বাই আর। ওকে, এখন এখানে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে ভি আর আর এর মধ্যে। এই জিনিসটা যদি আমি এভাবে লিখি, তোমার কোনো আপত্তি আছে? না, কারণ এরা তোমার পরস্পর ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, রাইট? তো বর্গমূলের ব্যস্তানুপাতিক যদি হয়, তার মানে এইটা কমলে এইটা বাড়বে, বুঝতে পারতেছি তো। তো V2 বাই V1 এটাকে অনুপাত আকারে লিখলাম √of R1 ডিভাইডেড বাই R2, তাই না? এখন তোমাকে আমার চাইছে কি? আমার চাইছে গতি শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমি V2টা যদি বের করে আনতে পারি, V2 ইকুয়াল যদি বের করে আনতে পারি, তাহলে V1 আর V2 বিয়োগ করে দিলেই আমরা বলতে পারবো কত শতাংশ বৃদ্ধি পাবে, তাই না? তো R1 ডিভাইডেড বাই R2, ব্যাসার্ধ 1% কমাইছে, মানে R2 ইকুয়াল আমরা লিখতে পারি 99% অফ R1। ধরে নিচ্ছি আগে R1টা একদম 100% R1ই ছিল, তাই না? 100% মানে কি? 100 ডিভাইডেড বাই 100, তার মানে এটা ইকুয়াল তো তোমার 1ই হচ্ছে, তাই না? তো এইটা সমান যেহেতু 1% কমে গেছে, 1% যেহেতু কমে গেছে, তার মানে R2 ইকুয়াল লিখতে পারি 99% অফ R1। তো 99% কে আবার এভাবে লিখতে পারি 99 ডিভাইডেড বাই 100 অফ R1 লিখতে পারি। ওকে, এখানে বসাও R1 ডিভাইডেড বাই 99 ডিভাইডেড বাই 99 ডিভাইডেড বাই 100। তো এখানে যেহেতু ডিভাইডেড বাই 100 আছে, এটাকে আমরা উপরে তুলে দিতে পারি 100টাকে, 99 ইন্টু R1 লিখতে পারি। R1 কাটা যাবে। এই যে তোমার এখন আমাদের একটু ক্যালকুলেটর ইউজ করতেই হবে, নাহলে এটা আসলে বের করা একটু ইম্পসিবল হয়ে যাবে। আর এখানে আমি বারবার 98 কেন লিখতেছি বুঝতেছি না। এখন তুমি যদি হিসাব করো √of 100 ডিভাইডেড বাই 99, ক্যালকুলেট করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.005 অফ V1। এখানে V1টা দিতে ভুলে গেছে। ওকে, এখন আমাদের পরিবর্তন বের করতে হবে। তো পরিবর্তন ডেল V ইকুয়াল আমরা লিখতে পারি V2 মাইনাস V1। V2 ইকুয়াল আমরা পাইছি 1.005 অফ V1 মাইনাস V1। এখন এটা সমান আমরা লিখতে পারি, আচ্ছা যেহেতু পার্সেন্টেজে বলছে, শতকরায় বলছে, তার মানে একটা 100% আমরা গুণ করে দিই, তাহলে এটা আমরা শতকরায় পেয়ে যাব, রাইট? 100%। এখন এখানে তুমি V1টা কমন নাও, তাহলে 1.005 মাইনাস 1 ইন্টু 100%। ওকে,
1.005 minus 1, তাহলে এখানে থাকতেছে 0.005 ইন্টু 100% অফ V1। তাহলে পরিবর্তনটা বুঝতে পারতেছ, 0.5% অফ V1, রাইট? তো পরিবর্তনটা কত? পরিবর্তনটা হচ্ছে 0.5%। আনসার হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছ। এবার একটু জ্ঞানমূলকে যাব। কোনটি মহাকর্ষীয় বিভবের একক নির্দেশ করে? মহাকর্ষীয় বিভবের একক হচ্ছে তোমার জুল পার কেজি, কারণ বিভব সমান আমরা লিখতে পারি W/m, কাজ / তোমার ভর। ওকে, তো জুল পার কেজি। আচ্ছা, জুল পার কেজি না, এই দুটো হবে না, কারণ এটা হচ্ছে কেজি পার জুল আর এটা হচ্ছে জুল কেজি। তো নিউটন দিয়েও বের করা যায় কিভাবে? তখন F ইকুয়াল আমরা জানি Gm/r², Gmm/r², আর V ইকুয়াল আমরা জানি Gm/r। তো এই যে এফটা, এটা আমরা ভি এর মধ্যে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখো, V ইকুয়াল কি Gm/r, রাইট? Gm/r। এখন এখানে একটা এক্সট্রা এম আছে, আবার এক্সট্রা আরও আছে। সো একটা এক্সট্রা এম এখানে আনলাম, তাহলে একটা এমটা আমরা এখানে ভাগ করে দিব, আর একটা আরও আছে এক্সট্রা। সো আরটাকে এখানে স্কোয়ার করে দিলাম, একটা এক্সট্রা আর নিচে ভাগ করে দিছি, এটা উপরে গুণ করে দিব। ওকে, তাহলে এইটুকু সমান আমরা এফ লিখতে পারি না? এইটুকু সমান আমরা এফ লিখতে পারি। তাহলে V ইকুয়াল আমরা লিখতে পারি F ইন্টু R/m। এফ এর একক কি? নিউটন। আর এর একক হচ্ছে মিটার। এম এর একক পার কেজি, নিউটন মিটার পার কেজি, নিউটন মিটার পার কেজি। আনসার হচ্ছে এ। আশা করি বুঝতে পারছো। তারপর কোথায় মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা বেশি? এটা মেরু অঞ্চল হবে। একটু এক্সপ্লেইন করবো। দেখো জিনিসটা আসলে এক্সপ্লেইন করা সম্ভব। দেখো ই সমান কি? ই সমান হচ্ছে Gm/r, তাই না? এখন এটা হচ্ছে পৃথিবীর কোথায় বলছে, তার মানে আমি ধরে নিচ্ছি এটা পৃথিবীর পৃষ্ঠে। কেন্দ্র তো হবে না, তাই না? কেন্দ্র তো কখনোই তীব্রতা বেশি হবে না। এখন মহাকর্ষীয় তোমার বিষুবীয় অঞ্চলে হইতে পারে, মেরু অঞ্চলে হইতে পারে, ক্রান্তীয় অঞ্চলে হইতে পারে, এগুলো সবই পৃষ্ঠের অংশ। তার মানে এই আর সমান কি হবে? আর সমান হচ্ছে ব্যাসার্ধ হবে, পৃথিবীর ব্যাসার্ধ। Gm/, আচ্ছা এটা r² হবে, আই এম সো সরি, Gm/r²। দেখো এই যে এই সূত্রটা, এটা জি এর সূত্রের সাথে মিলে কিনা? তো ই ইকুয়াল আমরা জি লিখতে পারি। এখন এই যে জি এর যে প্রভাব, এটা কোথায় বেশি? এটা হচ্ছে মেরু অঞ্চলে বেশি। মেরু অঞ্চলে বেশি কেন বেশি এটাও এক্সপ্লেইন করা যায়, ওটা পরে একদিন হবে না, ওটা করতে গেলে বাকি কোশ্চেন আর সলভ করা হবে না। আসলে একটা ছোট্ট একটা ফর্মুলা যদিও, যাই হোক মেরু অঞ্চলে বেশি, এটা মুখস্থ করে নিও। এরপর আসো পরের প্রশ্নে। এটা একটু মুছে দিলাম কারণ জায়গা দরকার। হঠাৎ সংকুচিত হয়ে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে দিনের দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? যদি বছরের দৈর্ঘ্য বলতো তখন আমরা কি করতে পারতাম? T² সমানুপাতিক R³ বলতে পারতাম, যখন বছরের পরিবর্তন হইতো। কিন্তু তোমাকে বলছে দিনের পরিবর্তনের ক্ষেত্রে আমরা কৌণিক ভরবেগের যে সংরক্ষণশীলতা ওইটা ইউজ করব। সো রৈখিক ভরবেগের ক্ষেত্রে তোমার ভরবেগ সমান আমরা লিখতে পারি mv। কৌণিকের ক্ষেত্রে এরা সমান আমরা লিখতে পারবো I ওমেগা। রৈখিকের m এর কৌণিক ভার্সন হচ্ছে I বা জড়তার ভ্রামক, আর v মানে কৌণিকের সেটা ওমেগা বা কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক যাই বলো। তাহলে I1 ω1 ইকুয়াল লিখতে পারি I2 ω2। তোমাকে বলছে দিনের দৈর্ঘ্যে পরিবর্তন, তাই না? তো ওমেগা সমান আমরা কি লিখতে পারি? 2π/T1। I2 এর মতোই থাক, ω2 ইকুয়াল লিখতে পারি 2π/T2। সো 2π কাটা। এখন I1 সমান আমরা আবার একটা জিনিস লিখতে পারি, দেখো পৃথিবীর জড়তার ভ্রামক কি হবে? নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর জড়তার ভ্রামক, পৃথিবীর একটা নিরেট গোলক, তাই না? যদি এটা ম্যাটার করবে না তাও বলে রাখি, পৃথিবীর জড়তার ভ্রামক I ইকুয়াল হইতেছে 2/5mr², রাইট? তো এখানে লিখে ফেলো 2/5m। ভর তো চেঞ্জ হবে না, তাই না? কিন্তু ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে গেছে। তো r1² দিলাম, কিন্তু এখানে কি পড়ে থাকতেছে 1/T1 কাটাকাটি করার পর I2 সমান কি হবে? 2/5m ইন্টু r2²। r1 r2 কেন লিখলাম? কারণ ব্যাসার্ধ কিন্তু অর্ধেক হয়ে গেছে, তার মানে ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে, ইন্টু 1/T2। ওকে, সো 2/5 কাটা, m কাটা। এখানে তোমার থাকতেছে r1² ইন্টু 1/T1 ইকুয়াল r2² ইন্টু 1/T2। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে T2। সো T2টাকে এই পাশে রেখে বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে যাই। তো r2/r1² ইন্টু এই T1টা ওই পাশে চলে যাবে, সো T1/T2।
সরি 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 ভেরি সরি, এই T1টা ওই পাশে চলে যাবে। তো T1, ওকে। ব্যাসার্ধ কি হয়েছে? ব্যাসার্ধ হয়েছে অর্ধেক, তাই না? তো R2 ইকুয়াল লিখতে পারি, R2 ইকুয়াল লিখতে পারি হাফ অফ R1। তো R1 আর নিচের R1টা কাটা যাবে, এখানে তোমার থাকতেছে 1/2, সেটার আবার স্কোয়ার, স্কোয়ার আমরা একবার লিখে ফেললাম 1/4 ইন্টু T1। দেখো পৃথিবীর দিনের দৈর্ঘ্য কত বলো তো? 24 ঘন্টা না? তো 24 ঘন্টা, তো 4 দিয়ে কাটো, 6 ঘন্টা হইলো। তো নতুন যে তোমার দিনের দৈর্ঘ্য এটা হচ্ছে 6 ঘন্টা। তো 6 ঘন্টা যদি হয়, তোমাকে বলছে পরিবর্তন কত, বলেনি যে কত হবে, দিনের দৈর্ঘ্য কত হবে এটা বলেনি, পরিবর্তন চাইছে। তো ডেল টি ইকুয়াল লিখতে পারি T2 - T1, T2 কত, বা T1 - T2। তো আগে কত ছিল? 24, এখন হয়েছে কত? 6। তাহলে পরিবর্তনটা কত? 18 আওয়ার্স। তার মানে 18 ঘন্টা কি হবে? কমবে, 18 ঘন্টা হ্রাস পাবে, এটা হচ্ছে আনসার। এরপর ভূপৃষ্ঠের যে স্থানে মধ্যাকর্ষণজনিত ত্বরণ 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, সেখানে 5 কেজি ভরের একটি বস্তুর ওজন কত? ওজন সমান কি? mg, m কত? 5 কেজি, g কত? 10, 5, g কত? 10। তাহলে আনসারটা কত হচ্ছে? 50 নিউটন। সো 50 নিউটন হচ্ছে আনসার। সর্বনিম্ন কত বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তার পৃথিবীতে ফিরে আসবে না? মানে মুক্তিবেগের মান চাইছে। মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার/সেকেন্ড। সো 11.2, আচ্ছা যেহেতু এখানে 2 নাই, কাছাকাছি একটা ভ্যালু আমরা ধরে নিছি। 1 2 কেন হইল না? 1 2 এর থেকে 1 2 এর বেশি গেছে, তাই না? এই জন্য আমরা সি লাগাই দিলাম। যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে কি বলে? তাকে বলে ভূস্থির কক্ষপথ। এরপর মহাকর্ষীয় ধ্রুবকের মান ও মাত্রা। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 6.673 ইন্টু 10^11, তাই না? এখন এটা মাত্রাটা চাইছে, মাত্রাটা আমাদের বের করে আনতে হবে। আমি বুঝতে পারতেছি এটা বি আনসার হবে, কারণ এল এর উপর কিউব আর কোনোটাতেই নাই, একটাতেই আছে। তো তাও দেখো আমি তোমাদের বের করা শিখাই। এফ ইকুয়াল আমরা জানি জি এম এম বাই আর স্কোয়ার। আমাদের লাগবে কি? জি এর মাত্রা এবং একক লাগবে। দেখো এই জি ইকুয়াল আমরা কি লিখতে পারি? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই এম এম। এফ সমান আমরা কি লিখতে পারি? ml T−2। এফ এর যে মাত্রা সেটা হচ্ছে ml T−2, এটা সবার মুখস্থ থাকার কথা। আর মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মাত্রা কি? এল, এল এর স্কোয়ার ডিভাইডেড বাই দুইটা ভর আছে, ভরের মাত্রা কি? এম। তো এটার আবার দুইটা আছে, তার মানে এম স্কোয়ার। এখন দেখো এল কয়টা আছে? 3টা, এল কিউব। এম উপরে আছে একটা, নিচে আছে 2টা, তার মানে আমরা লিখতে পারি m ইনভার্স 1। আর কি আছে? T−2। দেখো এটা কোনটার সাথে মিলে? দেখবা শুধু এইটার সাথেই মিলবে। তো আনসার হচ্ছে বি। সূর্যের চারদিকে মঙ্গল ও পৃথিবীর কক্ষপথ প্রায় বৃত্তাকার। মঙ্গল গ্রহের আবর্তনকাল এত বছর, পৃথিবীর আবর্তনকাল 1 বছর হলে গ্রহ দুটির কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বের করো। ওকে, কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। তো এখন গ্রহ দুটির বলছে, এখন কোনটা আগে দেবো? পৃথিবী উপরে নেবো নাকি মঙ্গল উপরে দেবো? এটা তো বোঝা যাচ্ছে না। আগে মঙ্গল, যেহেতু এখানে আগে দেয়া আছে, তো মঙ্গল ধরে করি। দেখো আমরা জানি T² সমানুপাতিক R³ এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া উচিত, করে দিই। দেখো T2 টি মঙ্গল বা টি মার্স ডিভাইড বাই টি আর্থ, এটার স্কোয়ার দিলাম। আর এখানে আচ্ছা সমানুপাতিক তুলে একটা সমান চিহ্ন দিতে হবে। কিসের কিসের? ব্যাসার্ধের অনুপাত চাইছে। আর মার্চ ডিভাইড বাই আর আর্থ। এখন এটার উপর একটা কিউব ছিল, এই কিউবটা এই পাশে ভগ্নাংশ হয়ে যাবে। ওকে, আর মার্চ ডিভাইড বাই আর আর্থ ইকুয়াল মার্চের যে আবর্তনকাল সেটা হচ্ছে 0.615 আর তোমার পৃথিবীর যে আবর্তনকাল সেটা হচ্ছে 1। তো এটার 2/3 করো, কি হয় দেখো। এটার পাওয়ার 2/3 দিয়ে দেখো আনসার কি আসে। 0.615 ডিভাইডেড বাই 1, এটার হচ্ছে পাওয়ার 2/3। আনসার আসে হচ্ছে 0.7231। কিন্তু অপশনে দেখো একটাও নাই। তার মানে আমরা যে জিনিসটা এখানে ভুল করছি সেটা হচ্ছে এখানে প্রশ্নটাই আসলে একটু মিস্টেক আছে। এখানে তোমার লাস্ট লাইনে বলে দেওয়া উচিত ছিল মঙ্গল ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ, বা পৃথিবী এবং মঙ্গলের কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বের করো। তাহলে আমরা বুঝতে পারতাম যে কোনটা উপরে দিতে হবে, কোনটা নিচে দিতে হবে। তো যেহেতু এইভাবে মিলে নাই, তার মানে আমরা পৃথিবীরটাকে উপরে দিয়ে দেখি কি হয়। সো আর আর্থ ডিভাইডেড বাই আর মার্চ ইকুয়াল টি আর্থ ডিভাইডেড বাই টি মার্চ, এটার 2/3, রাইট? উপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.615, এটার পাওয়ার 2/3 করে দেখো কি আসে। 1 বাই 0.615 2/3।
আনসার আসছে হচ্ছে 1.38:1। ওকে, সো আনসার হচ্ছে ডি। এরপর পৃথিবীর গড় ঘনত্ব কত? গড় ঘনত্ব হচ্ছে 5.5 × 10³ কেজি মিটার পার কিউব। তো কোনটায় আছে? আনসার হচ্ছে বি। ওকে, 64 ফিট পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তুর সর্বোচ্চ কত ফুট উপরে উঠবে? ওকে, সর্বোচ্চ উচ্চতা সমান আমরা জানি h = u²/2g। ইউ স্কোয়ার কত? মানে ইউ এর ভ্যালু কত? 64। সো 64 স্কোয়ার, এটাকে আমরা 64 × 64 লিখলাম। 2 × g, জি এর ভ্যালু কি 9.8 না 32, কারণ আনসার তোমার এটা আছে ফিটে, রাইট? সো 32 2 × 64, 2 2 কাটা, উপরে জাস্ট থাকতেছে 64 ফিট হবে, মিটার বসাও না আবার, 64 ফিট, আনসার হচ্ছে সি। তারপর বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ভিতরে অভিকর্ষ ত্বরণের মান কত? ভিতরে বলছে, তার মানে গভীরের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে জি ডাউন ইকুয়াল g × 1 - h/1 - d/r। জি এর ভ্যালু কত? 9.8 × 1 - d কত? 300, আর আর কত? 6400। এখানে আর মিটারে নিলাম না, কারণ যেহেতু অনুপাত, তোমার কনভার্ট করলে ওইটা কাটাকাটি যাবে। তো এটা ক্যালকুলেটরে বসাও, যেহেতু অনেক আগের প্রশ্ন। 9.8 × 1 - h/r 300 / 6 400 ওকে, আনসারটা আসে হচ্ছে 9.34 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আনসার হচ্ছে বি। এবার কোন একটি বস্তু ভর 12 মিলিগ্রাম 12 মিলিগ্রাম হলে পৃথিবীর কেন্দ্রের দিকে বস্তুটি কত বলে আকর্ষিত হবে? পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হবে মানে তোমার বস্তুর ওজন বের করতে বলছো। ওজন সমান কি? W = mg। এম কত? 12 মিলিগ্রাম। তো মিলিগ্রামকে তোমার কেজিতে নিতে হবে। সো কেজিতে নিলে আমরা 10⁻6 দ্বারা গুণ করব, ইন্টু তোমার এখানে জি এর ভ্যালু কত? 9.8। ওকে, তো আনসারটা আসবে হচ্ছে ক্যালকুলেশন করে 1.176 × 10⁻4 নিউটন। আনসারটা হচ্ছে এ। এখানে তোমার পাওয়ারটা ভিন্ন, কারণ এখানে তোমার 2 ঘর পিছিয়ে নিতে হবে। 2 ঘর পিছিয়ে নিলে এটা 10⁻6 হয়ে যাবে। ওকে, পরে চলো পৃথিবীর ভর ও ব্যাসার্ধ, চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 ও 4 গুণ, এটা করে দিছি। সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এরপর কে সর্বপ্রথম মহাকর্ষ ধ্রুবক জি এর মান নির্ণয় করেন? হেনরি ক্যাভেন্ডিশ। এগুলো যদিও আসে না এখন। কেন্দ্রীয় তোমার ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত? এটা ডি হবে। এটাও আসে, তুমি এগুলো একটু দেখে নিও, বুঝছো? এটা তুমি কনফিউজ হয়ে যেতে পারো। দেখো এখানে আমি কিভাবে মনে রাখতাম, ক্রান্তীয় অঞ্চলে হচ্ছে 9.78 মনে রাখতাম, কিন্তু অপশনে দেখো 9.78 দুইটা আছে। তো এই পুরা ভ্যালু কি মনে রাখা সম্ভব? এই টাইপের প্রশ্ন এখন নর্মালি আসে না। 1957 সালে 4 অক্টোবর সাবেক সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম যে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে তার নাম কি? এটা হচ্ছে স্পুটনিক 1। এরপর মঙ্গল গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগের মান হচ্ছে 5.1 কিলোমিটার পার সেকেন্ড। সূর্যের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত গুণ? 27 গুণ। এগুলো জ্ঞানমূলক মুখস্থ করে নিবা। আধুনিক ভরমাপার যন্ত্রে চিনি ক্রয় করলে কোন জায়গায় 1 কেজি চিনি ক্রয় করা লাভজনক হবে? এটা বিষুব রেখা হবে, কেননা বিষুব রেখায় জি এর মান কম। জি এর মান কম মানে তোমার ওজনটা কম আসবে, কম দেখাবে 1 কেজি। এখন নর্মালিতে 1 কেজি সমান যতগুলো তোমাকে দিত, তোমার এখানে ওজন কম দেখাচ্ছে 1 কেজি, নর্মাল 1 কেজি দেওয়ার পরও। তারপর তোমাকে আরো এক্সট্রা দিয়ে 1 কেজি পূর্ণ করবে। এই কারণে তোমার বিষুব রেখায় তোমার কোনো কিছু ক্রয় করা মানে লাভজনক আর কি। তারপর ভূপৃষ্ঠ থেকে 70 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করছে, এর আনুভূমিক বেগ কত? তো কৃত্রিম উপগ্রহের বেগের ম্যাথ v=√gm/r+h হবে। এখানে r+h, h টা কত? 70, আর কত? 6400, r+h, ওই জি কত? 6.673 × 10⁻11, m কত? 16 × 10⁻24। সেটা বের করবা ক্যালকুলেশন করে। একটি প্লেন সমবেগে খাড়া উপরের দিকে উঠছে, প্লেনটির ত্বরণ কত? দেখো খাড়া উপরের দিকে সমবেগে উঠতেছে মানে ত্বরণ হচ্ছে 0। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান জি হলে চন্দ্রের অভিকর্ষ ত্বরণের মান কত? দেখো পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান চন্দ্রের 6 গুণ। 6 গুণ যদি হয় তাহলে জিএম ইকুয়াল লেখা যাবে g/6। ওকে, আনসার হচ্ছে এ। পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ হবে এটা, এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। ওকে, চাঁদের অভিকর্ষ ত্বরণ কত হবে? ওকে, আমরা জানি জি ইকুয়াল কি? gm/r²। এখন আমাদের কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে? ভর এবং ব্যাসার্ধের মধ্যে। তো ধ্রুবক কি? জি, ধ্রুবকটা সরাই পালি আমরা, m/r² থাকবে এখানে। অনুপাত লেখো, আমাদের লাগবে চন্দ্রের অভিকর্ষ ত্বরণ, gm/ge ইকুয়াল আমরা লিখতে পারি m/m_m r/r/r_moon এটার স্কোয়ার। আশা করি এগুলো তোমরা এখন বের করা শিখছো এতক্ষণে। সো জি মুন বের করতে হবে আমাদের। এখন চাঁদের যে ভর, এটা পৃথিবীর ভরের কত গুণ?
এখন পৃথিবীর ভর চাঁদের ভরে 81 গুণ হলে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/81 গুণ হবে ইন্টু আর আর্থ তোমার পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তো 4 4 16, আর জি আর্থ এটা হচ্ছে 9.8। এটা এখন ক্যালকুলেশন করো, দেখো কত পাওয়া যায়। 16 × 9.8 ইন্টু 1/81, আনসারটা আসে হচ্ছে 1.9358। তো দেখো কোনটার সাথে মিলে 1.94, এটা হচ্ছে আনসার। চন্দ্রগ্রহণের সময় কি ঘটে, এগুলো আসবে না, বুঝছো, এগুলো বাদ। এটা হচ্ছে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, আনসার হবে এটা। সূর্যের চারদিকে প্রদক্ষিণরত শুক্র ও পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রে কত দিনে 1 বছর হবে? তো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। আমাদের বের করতে হবে কি, শুক্রের যে আবর্তনকাল সেটা বের করতে হবে। তো এটা সমান আমরা লিখতে পারবো আর শুক্র ডিভাইডেড বাই আর পৃথিবী, এটার কিউব ডিভাইডেড বাই এই দুইটা এই পাশে ভগ্নাংশ হয়ে যাবে। তো 3/2 আর এখানে তোমার টি আর্থ। তো এটার অনুপাতটা দেয়া আছে তোমার। তো শুক্র ও পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে 54:75। এটাকে আমি ভগ্নাংশ পাওয়ার হবে এখানে। আর টি আর্থ দেয়া আছে 365। এখন ক্যালকুলেট করো, 54 ডিভাইডেড বাই 75 উপরে হইতেছে 3/2 ইন্টু 365, 222.99, মানে 223 লেখা যায়। আনসার হচ্ছে বি। তারপর পৃথিবীর ঘনত্ব রো হলো, আচ্ছা এখানে একটু আমার জায়গা দরকার, আমি এগুলো মুছে দিই। এখান থেকে করা শুরু করি। দেখো রো ইকুয়াল কি m/v, আমাদের রোটা লাগবে, তাই না? এখন আমরা এখানে যেটা করতে পারি, v সমান আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব, তাই না? পৃথিবীর আয়তন কি, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই আর কিউব। এবার m এর জায়গায় কি লিখতে হবে, দেখো mটা কিন্তু এখানে সরাসরি তোমার খাটবে না, তো এর জায়গায় আমরা কি লিখবো, g ইকুয়াল আমরা জানি gm/r², তাই না? তো mটা লাগবে আমাদের, m সমান আমরা কি লিখতে পারি, gr² ডিভাইডেড বাই g। সো gr² ডিভাইডেড বাই জিটা এখানে আসবে। তো এখানে r² আছে, এটা কাটে এখানে একটা r পড়ে থাকবে। তো তোমার এখানে থাকবে 3g ডিভাইডেড বাই 4 পাই জি আর একটা r। সো আনসার দেখো কোনটার সাথে মিলে, আনসার হচ্ছে সি। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এই ছিল তোমাদের মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারের প্রশ্ন ব্যাংক সলভ। তো এই চ্যাপ্টার অত ইম্পর্টেন্ট না, সো ক্যালকুলেটর দিয়ে ম্যাক্সিমাম করা লাগলো, দেখছো? তো এমন কিছু করবা যেগুলো ক্যালকুলেটর লাগবে না। তো ভালোভাবে প্র্যাকটিস করো সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।